আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামালউদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং অর্থনীতি, রাজনীতি সহ নানান বিষয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় আসন্ন নির্বাচন। এই নিয়ে আলোচনা করার জন্য আমরা দুইজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন পরিচয় করে দিচ্ছি। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইসরাফিল আলম এমপি, সংসদীয় স্থায়ী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাহমুদ আল ফয়সাল, সিনিয়র সাংবাদিক। আপনারা দুজনকে চট্টগ্রাম স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে বিষয় আসন্ন নির্বাচন, বিশেষ করে আমি আমাদের বন্ধু সাংবাদিক মাহমুদ আল ফয়সালের কাছে যাচ্ছি যে আমরা যে আশা নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সাধারণ মানুষের আশা কতটুকু প্রতিফলন হতে পারে আপনি সাংবাদিক হিসেবে? বাস্তবতা হচ্ছে যে মানুষের কিন্তু প্রত্যাশার একটি জায়গায়, সেটি হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এটি কিন্তু সরকারি দলও চেয়েছিল, বিরোধী দল তো বটেই, সাধারণ সর্বস্তরের মানুষ, আপামর জনতা চেয়েছিল যে সকল দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক, একটা গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। 2014 সালের নির্বাচনটি কিন্তু এক পেশা হয়েছে। কার দোষ কার গুণ সেই বিবেচনায় আমি যাব না, কিন্তু মানুষের প্রত্যাশা সেটি পূরণ করতে পারেনি। যেহেতু প্রত্যাশা পূরণ করতে পারেনি, মানুষের প্রত্যাশার জায়গাটা কি? সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যারা অধিক আসনে জয়লাভ করবে তারা ক্ষমতায় যাবে, যারা কম আসনে জয়লাভ করবে তারা বিরোধী দলে থাকবে, এবং সরকার বিরোধী দল মিলেই সংসদীয় গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো মানুষের এই প্রত্যাশার জায়গাটি গত 5 বছর ধরেই কিন্তু মানুষ এটি লালন করছিল। অর্থাৎ 2014 সালের যে নির্বাচনটি জাতীয়ভাবে হয়েছে, সেখানে একটা মেজরিটি পার্টি বিএনপির নেতৃত্বে অনেকগুলো দলই কিন্তু নির্বাচনের বাইরে ছিল। এবার এই 30শে ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে কিন্তু এখন সকল দল সম্পৃক্ত হয়েছে, সামিল হয়েছে। তাদের অংশগ্রহণের মধ্য দিয়েও মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেড়ে গেছে, এবং মানুষ প্রত্যাশা করছে যে একটা প্রতিযোগিতামূলক, একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে। আমি মনে করি একটা উৎসব আমেজ শুরু হয়ে গেছে সারা দেশে। সেটি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একেবারে তৃণমূল পর্যায় থেকে রাজধানীর কেন্দ্রবিন্দু পর্যন্ত, কিংবা চট্টগ্রাম মহানগরীকে বা চট্টগ্রাম জেলাকেও আমরা কিন্তু এর থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। আমি মনে করি মানুষ এখন উৎসব আমেজে আছে, মানুষ এখন নির্বাচনী মুডে আছে, এবং এই অংশগ্রহণের মধ্য দিয়েই ভবিষ্যতে মানুষের প্রত্যাশা পূরণ ঘটবে। আমি এমপি সাহেবের কাছে যাচ্ছি। স্টেবিল ভাই, আপনারা কতটুকু আশা করেন নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের সরকার 100% নিশ্চিত থাকবে, বা জনগণ কতটুকু আশা করতে পারে? এটা একাদশ জাতীয় সংসদ নির্বাচনটা এটা অনেক প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত নির্বাচন। যেমন ফয়সাল ভাই যে কথা বলেছেন, এটা সবাই চাচ্ছিল, আমাদের দল এবং সরকারও চাচ্ছিল একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন, সংখ্যামুক্ত পরিবেশে সব দল, সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি নির্বাচনের সাথে সম্পৃক্ত হোক। তো সেটা অনেক কিছু, যাই হোক, অনেক ঘটনা ঘটেছে, তারপর তো সবাই একমত পোষণ করেছে, তারা নির্বাচনের ধারাতে চলে এসেছে। এখন নির্বাচন কমিশন সংবিধান এবং নির্বাচনী আইন সব কিছু দেখে শুনে তারা শিডিউল ঘোষণা করেছে, এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে সব কার্যক্রম তারা সম্পাদন করছে। ভোটার লিস্ট হয়ে গেছে, কেন্দ্রে সিলেকশন হয়ে গেছে, ব্যালট পেপার বা ভোটার তালিকা যেগুলো আছে সেগুলো চলে যাচ্ছে। তো এখন তো আমাদের দেশটা এখন নির্বাচনের ট্রেনে এখন চলমান। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, একটা 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 সাংবিধানিক শাসন ব্যবস্থাকে সমুন্নত করার রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে একটা নতুন উচ্চতায় উন্নীত হবে। এবং এই জন্য শুধু সরকারি দল নয়, সব রাজনৈতিক দলেরই কিন্তু দায়িত্ব আছে, শুধু নির্বাচন কমিশন নয়, প্রজাতন্ত্রের সকল কর্মচারী কর্মকর্তারই কিন্তু দায়িত্ব আছে। মিডিয়ার আপনারা যারা আছেন, আপনাদের অনেক বেশি দায়িত্ব আছে। বিদেশের মাটি থেকে কে কি বলল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ দেশটা আমাদের, এবং এই দেশটা একটা ইতিহাসের ভিতর দিয়ে, যুদ্ধের ভিতর দিয়ে, অনেক প্রাণ ক্ষয়ের, রক্তক্ষয়ের ভিতর দিয়ে আমরা স্বাধীন করেছি।
এই দেশের মর্যাদা সম্মান অন্য দেশ থেকে কিন্তু আলাদা। সেই জন্য দলীয় স্বার্থ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছে দলের চেয়ে আমার কাছে দেশটা বড়। উনি দলীয় স্বার্থ উনি যেমন ছোট করে দেখেছেন, সবাইকেই সেই চিন্তা থেকে একটা সুন্দর নির্বাচন আমরা জাতিকে উপহার দিই। এই একটা কমিটমেন্ট নিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি, কে ক্ষমতায় গেল, কে গেল না, কে বেশি সিট পেল, কে কম পেল, সেইটা আমার মনে হয় ইম্যাটেরিয়াল হওয়া উচিত। আমাদের সামনে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হওয়া উচিত, নির্বাচনটা যেন ভালো হয়, শান্তিপূর্ণ হয়, শঙ্কামুক্ত হয়, গ্রহণযোগ্য হয়। সবাই যেন বলে যে বাঙালি বীরের জাতি, বাঙালিরা অনেক কিছু করতে পারে। আমরা সেরকম একটা জায়গাতে এসেছি, এটা যেন কেউ নষ্ট করতে না পারে কোনোভাবে, কোনো কারণে, বা কোনো ধরনের কোনো অশুভ শক্তি যেন অপচেষ্টা যেন এখানে সফল না হয়। সেই জন্য সকল গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংবিধানিক শক্তি যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ওই জোয়ারের নিচে কিন্তু আবার ভাটাও থাকে। অনেক উৎসাহ আমরা দেখছি, উচ্ছ্বাস দেখছি। সকল রাজনৈতিক দলের মুখে কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত নির্বাচনে যাওয়ার জন্য আমরা স্লোগান দেখছি। ভিতরে ভিতরে যে আবার ষড়যন্ত্র নাই, এটাও কিন্তু বলা যাবে না। সেই জন্য আমি একজন রাজনীতির কর্মী হিসাবে, আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে অনুরোধ করব, ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই সফল হতে না পারে, সেই দিকেও সবাই যেন নজর রাখে। ধন্যবাদ আপনাকে। আমি ফয়সাল ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, একজন আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে, যেই দল জামাতকে নিয়ে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, সেই দলকে ডক্টর কামাল হোসেনদের মতো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের নেতারা ঐক্যফ্রন্টের মাধ্যমে কিভাবে সক্রিয় করে, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? একটি বিষয় আপনাকে বিবেচনায় নিতে হবে, সেটি হচ্ছে জামাত কিন্তু রাজনৈতিকভাবে নিবন্ধিত দল নয়। রাজনৈতিকভাবে নিবন্ধিত দল না হলে জাতীয় ঐক্যফ্রন্টের যে বিষয়টি, একদিকে ঐক্যফ্রন্ট আর একদিকে 20 দলীয় জোট, আপনি যদি একটু লক্ষ্য করেন তাদের কার্যক্রমও কিন্তু আলাদাভাবেই পরিচালিত হচ্ছে। ডক্টর কামাল হোসেন বলছেন সেটা হচ্ছে জামাতকে বাদ দিয়ে তাদের ঐক্যফ্রন্ট হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের যে মূল অবয়ব, সেই অবস্থানে কিন্তু জামাতের অবস্থান নেই। এবং নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলগুলোর নাম লিপিবদ্ধ করা আছে, যারা প্রতীকের জন্য, মানে জোটগতভাবে যখন নির্বাচন হবে তখন তো প্রতীকের বিষয়টা সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। তো সেখানে ঐক্যফ্রন্টের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ধানের শীষ প্রতীকে ইলেকশন করবে। সেখানে কিন্তু জামাতের কমন প্রতীক, হ্যাঁ কমন প্রতীক, মানে সিঙ্গেল প্রতীক, সেটি ধানের শীষ। অর্থাৎ ডক্টর কামাল সাহেবও যদি ইলেকশন করেন তিনিও ধানের শীষে করবেন, মাহমুদুর রহমান মান্না তিনি করবেন, আসম আব্দুর রব সাহেব। তাদের ভিন্নতা নেই, তারা তো অভিন্ন না, তারা যাচ্ছে। হ্যাঁ অভিন্ন মানে হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে তারা তো এক হয়ে গেছেন এবং মানে ঐক্যবদ্ধভাবেই তারা সেই নির্বাচনী ট্রেনে উঠছেন। তো সেই বিবেচনায় ঐক্যফ্রন্টের ব্যানারে আপনি কিন্তু জামাতকে পাচ্ছেন না। জামাতকে আবার একটি ভিন্ন অবয়বে আপনি লক্ষ্য করবেন, সেটি হচ্ছে 20 দলীয় ফোরামের একটি আলাদা অবস্থানে। অর্থাৎ বিএনপি কিন্তু অবস্থানগতভাবে সে এখন ঐক্যফ্রন্টের সঙ্গে সার্বিকভাবেই কিন্তু তৎপর, বাট 20 দলীয় জোটের তাদের পুরনো একটা জোট, সেই জোটটাকে তারা ওই অবস্থায় রাখছে। আমি মনে করি ডক্টর কামাল হোসেন কিংবা আসম আব্দুর রব সাহেব কিংবা মাহমুদুর রহমান মান্না তারা যে জামাতকে কোনো স্বীকৃতি দিচ্ছে সেই বিষয়টি কিন্তু নয়। যাই হোক, আমি সেটা ইসরাইল ভাইয়ের কাছে জানতে চাই, যেহেতু আগামীতে যদি ঐক্যফ্রন্ট সহ বিএনপি ক্ষমতায় আসে, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় হওয়ার পরও দীর্ঘ বছর রাখছে কার্যকর হতে, যেহেতু পরবর্তী আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই, এই যে 21শে গ্রেনেড হামলার যে মামলার রায় হয়েছে, যদি কোনো কারণে তারা যদি আবার ক্ষমতায় আসে এবং ডক্টর কামাল হোসেনদের মতো সিনিয়র আইনজীবীরা তাদের পাশে আছে, তখন এই মামলার অবস্থাটা কি হতে পারে? মামলার অবস্থা কি হবে আমরা জানি না। 21শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা সবচাইতে আলোচিত এবং মূর্ত জীবন্ত একটা প্রতীক। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের দ্বারা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তার নেতৃত্বাধীন দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলের টোটাল নেতৃত্বকে ধ্বংস করার পরিকল্পনা। বিচার হয়েছে, বিচারের রায়টা কার্যকর। বিরতির পরে আপনাদের বিস্তারিত আলোচনায় শুনবো, যেহেতু এটা আলোচনার বিষয়। দর্শক, একটু ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফেরত আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন।
দর্শক, বিরতির পর ফেরত আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যে ইসরাইল ভাইকে যে থামিয়েছিলাম যে তো এই কথা শোনার, হত্যাকাণ্ডটা এই বাংলাদেশের প্রতিটা বিবেকবান মানুষকে কিন্তু আলোড়িত করেছে। ইভেন বিএনপির নেতৃত্বে সিনিয়র নেতারা, মন্ত্রীরা যারা ছিল, তারাও কিন্তু এটাকে গ্রহণ করেন। আপনারা দেখেছেন পরবর্তীতে তারাও কিন্তু প্রতিবাদ করেছে, তারাও বিচার কোন চেয়েছে। সভ্য সমাজের কোন সভ্য মানুষ এটাকে কেউ মানে মেনে এই নেয়নি। ধরনের একটি নিকৃষ্ট কর্মকাণ্ডকে কিন্তু স্বীকার করতে পারে না, মেনে নিতে পারে না। বঙ্গবন্ধু যে দল, বঙ্গবন্ধু হত্যাকারীদের, আত্মশিক্ষিত খুনিদের বিচারের প্রক্রিয়া থেকে তার ইন্ডেমনিটি দিয়েছিল, ইন্ডেমনিফাই করেছিল। যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে দল করেছে, সরকার গঠন করেছে, তাদের কাছে আমরা অস্বাভাবিক কোনো কিছুই আশা করি না। এটা হচ্ছে ইতিহাসের চরম বাস্তবতা। দেশবাসী নিশ্চয়ই সেটা বিবেচনা করবে, কারণ বিএনপি, স্বাভাবিক আসে, বিএনপি জামাত দুটো আলাদা দল, আলাদা নামই হলেও বিএনপি জন্ম প্রক্রিয়া থেকেই কিন্তু জামাতের সাথে তাদের যে নেক্সাস, জামাতের সাথে তাদের যে একটা ভাই ভাই সম্পর্ক। এই যে কয়েকদিন আগে একজন নেত্রী বলেছে জামাত আর বিএনপি এক মায়ের পেটের দুই ভাই। হ্যাঁ, তো এখন তাদেরকে কিন্তু নামই আলাদা ছিল, কার্যক্রমে, নীতিতে, আদর্শে, চেতনায় কিন্তু তারা কখনো আলাদা ছিল না। একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। ইন্টারেস্টিং বিষয় যেটা এবারে হচ্ছে বাংলাদেশে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করছে। ডক্টর কামাল সাহেবদের মতো মানুষরা, কাদের সিদ্দিকী সাহেবদের মতো মানুষরা, এবং মোস্তফা হোসেন মন্টু সাহেব, সুলতান মনসুর সাহেব, এগুলো তো সব আওয়ামী লীগ পরিবারের তারা সদস্য। সারা জীবন জয় বাংলার কথা বলেছে, বঙ্গবন্ধুর কথা বলেছে, আওয়ামী লীগের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, মূল্যবোধের কথা বলেছেন। তারা এসে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে, স্বাধীনতা বিরোধী শক্তির যারা নেতৃত্ব দিয়েছে তাদের সাথে তারা এখন নির্বাচনী প্রক্রিয়া ঐক্য করেছে। এই ঐক্যটা আমি কি বলবো, তেল আর জল কখনো কিন্তু মিশে না। আমি মনে করি এটা একটা অবাস্তব ঐক্য, এটা একটা অস্বাভাবিক ঐক্য। তারপরে আমি শুভকামনা করি তাদের ঐক্যটা যেন টিকে থাকে, এই ঐক্যের ভিতর দিয়ে যেন সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনটা হয়। নির্বাচনে জনগণ নিশ্চয়ই সবকিছু বিবেচনা করেই ভোট দেবে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, তারা বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, আপনি চিটাগাংয়ের কথা বলেন, চিটাগাং তো নতুন রূপে এখন রূপান্তরিত হয়েছে। এখন ইকোনমিক এবং আমাদের বাণিজ্যিক হাব বাংলাদেশের হলো চিটাগাং। বন্দরের সম্প্রসারণ, পরিবর্তন, আবার নতুন নতুন বন্দর হচ্ছে, এবং 4 লেন থেকে শুরু করে চিটাগাংয়ের জনগণ যে উন্নয়নটা দেখেছে, তাদের জীবনমানের যে উন্নয়ন হয়েছে, আমার তো মনে হয় আপনার চিটাগাংয়ের লোকজনই তো এই উন্নয়নকে কখনো অস্বীকার করবে না, মূল্যায়ন কিন্তু আমি করবে। একটি বিষয় মনে করি, সেটি হচ্ছে ইসরাবিল ভাইয়ের আশঙ্কিত হওয়ার কিছু নাই। এখানে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, কিংবা সেটা হচ্ছে অন্য কেউ যদি ক্ষমতায় আসে, চট্টগ্রামের উন্নয়নকে তারাও কিন্তু মানে বিরত থাকতে পারবে না। কারণ চট্টগ্রাম এখন লাইফ লাইনের মতো। Yes. চট্টগ্রাম পোর্ট ঠিক আছে তো বাংলাদেশ ঠিক আছে, মানে এইভাবে যদি বিবেচনা করা হয় তো চট্টগ্রামকে কিন্তু কেউ অস্বীকার করে মানে জাতীয় উন্নয়নকে কিন্তু ত্বরান্বিত করা সম্ভব হবে না। কারণ Economy- আমদানি রপ্তানির যে পুরো প্রক্রিয়াটা Foreign এখনো, currency। হ্যাঁ, এখনো মানে এর বেশিরভাগই হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। অর্থাৎ যে সরকারি ক্ষমতায় আসুক, সেটি আওয়ামী লীগ আসলে তো তারা যে সব প্রকল্প নিয়েছিল সেগুলো তারা কন্টিনিউ করবে, ধারাবাহিকতা আর রক্ষা করবে। অন্যরা যদি আসে সেই ক্ষেত্রেও এই প্রকল্পগুলোকে অস্বীকার করবার কোনো স্কোপ নেই। চট্টগ্রাম বন্দরের যেমন মানে বিস্তৃতি ঘটাতে হবে, সেখানে বড় বড় জাহাজকে নিয়ে আরো আসতে হবে, গতিশীল করা, কার্যকর ডিপ সি করা। করতে হবে, এই সার্বিক বিষয়গুলো কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। আচ্ছা ফসল ভাই, আরেকটা জিনিস, বিএনপির পক্ষ থেকে একটা কথা উঠেছে, 30শে ডিসেম্বরের নির্বাচন হলে বিভিন্ন তারা যুক্তি দেখিয়েছে, বিশেষ করে বিদেশি পর্যটক যারা, পর্যবেক্ষক যারা, এবং আরো অন্যান্য যে সমস্যাগুলো কথা বলেছে, এটা কতটুকু যুক্তি? না, একটা বিষয় হলো যে নির্বাচন যদি জানুয়ারিতে আরো 10 দিন যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি মানে এর বিপক্ষে কোনো যুক্তি খুঁজে পাই না। কারণ আমাদের প্রায় জানুয়ারির শেষ পর্যন্ত এই সংসদের মেয়াদ থাকবে। অর্থাৎ সংসদের মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে 28 জানুয়ারি, সেই দিন থেকে পেছনের 90 দিনের মধ্যে আমার মনে হয় 15 দিন সময় রেখে, সেই ক্ষেত্রে 10-12 তারিখেও যদি নির্বাচনকে আরেকটু পেছানো হয়, অর্থাৎ বিএনপি এবং এই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে 1 মাস দাবি করা হয়েছিল, 1 মাস নির্বাচন পেছানোর দাবি করা হয়েছিল, সেখানে এই দাবির প্রেক্ষিতে 1 সপ্তাহ পেছানো হয়েছে। এখন 1 সপ্তাহের জায়গায় যদি আরো 10 দিন পেছানো হয়, আমি মনে করি না খুব বড় ধরনের কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে। এবং ইনক্লুসিভ যে নির্বাচনের কথাটি ইসরাফিল আলম সাহেব বলছেন, এটি কিন্তু এখন গণমানুষের প্রত্যাশা।
আমার মনে হয় যে নির্বাচন যদি আরেকটু পিছায় সেই ক্ষেত্রেও সেটা হচ্ছে খুব একটা ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে সাংবাদিক হিসেবে আমি জানতে চাই, বিএনপি এর অফিসের সামনে নয়াপল্টনে যে ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার জন্য দায়ী কারা? কি পুলিশ নাকি দলীয়ভাবে? আমি যদি বিবেচনাটা এইভাবে করি, সেটা হচ্ছে এক হাতে আপনি তালি বাজে না, আপনার দুটো হাত লাগবে। আমার মনে হয় এখানে সেটা হয়েছে কিছু মানে প্রশাসনের কিছু মানে পুলিশ প্রশাসনের কিছু অতি উৎসাহী লোকের কিছু আচরণ ছিল, এবং বিএনপির কর্মীদেরও সংক্ষুব্ধ কর্মীদেরও একটা আক্রমণাত্মক ভূমিকা ছিল। অর্থাৎ দুই পক্ষের এখানে বাড়তি ভূমিকার কারণেই এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং এটি অনাকাঙ্ক্ষিত। এটা দেশের মানুষ কিন্তু প্রত্যাশা করে না। দেশের মানুষ যে আশায় বুক বেঁধে আছে সেটি হচ্ছে একটি অংশগ্রহণমূলক এবং হ্যাঁ এটি উৎসব। এই ঘটনায় আমার মনে হয় যে আগামী নির্বাচনে এই ঘটনায় কি প্রভাব পড়তে পারে? এই ঘটনাটা নিয়ে আমরা শঙ্কিতও না, ভীতিও না, আতঙ্কিতও না, তবে আমরা সতর্ক হয়েছি যে নাশকতা ষড়যন্ত্রের প্রতিধ্বনি হিসাবে আমরা এটাকে চিহ্নিত করি, বিবেচনা করি, এবং আমরা খুবই সতর্ক যে এই ধরনের ঘটনার ভিতর দিয়ে বাংলাদেশের নির্বাচনী যে যাত্রা এটাকে যেন ব্যাহত করা না হয়। আর একটা কথা বলেছেন, নির্বাচন 30শে ডিসেম্বর নির্বাচন করার অনেক যৌক্তিক কারণ আছে। জানুয়ারি মাস তো আমাদের ইয়ার এন্ডিং মান্থ, এই সময় পরীক্ষা টরীক্ষা আছে, অনেক কাজ আছে, অনেক ইয়ার এন্ডিং ইভেন্ট হয়। সেই সময় না, জানুয়ারিতে কি ইসরাফিল ভাই কোনো পরীক্ষা টরীক্ষা আছে? হ্যাঁ, বই বিতরণের কর্মসূচিটা আছে, এবং এটা 1 জানুয়ারি। গত কয়েক বছর যাবৎ বই উৎসব আমরা দেখি, আমরা সেই উৎসবে শামিল হওয়ার মধ্যে কোনো সমস্যা দেখি না। 10 দিন নির্বাচন পিছালে আমি শেষ করছি, কারণ আমাদের 123-এর ক 3-এর কতে যেটা বলা আছে পূর্ববর্তী 90 দিনের মধ্যে করতে হবে। স্বাভাবিকভাবে মেয়াদ শেষ হয়ে গেলে আবার আপনার আমাদের হচ্ছে 72-এ যেটা বলা আছে, প্রথম দিন থেকে অধিবেশনের প্রথম দিন থেকে আপনার 5 বছর পড়ার সাথে সাথে অটোমেটিক্যালি সংসদ বিলুপ্ত হয়ে যাবে। তাহলে অবশ্যই নির্বাচন কমিশনকে এবং সবাইকে, সংবিধান অনুরাগী প্রতিটা মানুষকেই চিন্তা করতে হবে যে 28 তারিখের পরে কোনোভাবে যেন অন্য কোনো ঘটনা। ইসরাফিল ভাই, 2014 সালের ইলেকশনটা কয় তারিখ হয়েছিল? 2014 সালের ঘটনা 29 তারিখ, জানুয়ারি 5 তারিখে হয়েছিল। জানুয়ারি 5 তারিখ হওয়ায় তো কোনো সমস্যা ছিল না। তাহলে যদি 2000 এতে না থাকে, আমি এই যে বিএনপি একটি যুক্তি দেখায়, সেটা হচ্ছে 30শে ডিসেম্বর বড়দিন টড়দিন, কেন 29 ডিসেম্বর তো ইলেকশন হয়েছে। 25শে ডিসেম্বর ওটা কোনো বড়দিন কোনো বিষয় না। 31 এর আগে 29 ডিসেম্বরও নির্বাচন হয়েছে, তার আগে সংসদে। আপনি যেটা বলেছেন পর্যবেক্ষক বা ওই যে এটা, ওগুলো বড় কথা না। বড় কথা হলো কোনোভাবে 28 তারিখ পার করা যাবে। জানুয়ারির 28। ইয়েস, যদি আপনি করেন তাহলে ওই সরকারের লেজিটিমেসি সম্পর্কে, সাংবিধানিক বৈধতা সম্পর্কে আপনি, আমি বা সারা দেশের মানুষের প্রশ্ন তুলবে। সেই প্রশ্ন আমাদের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যায় বা ইন্টারপ্রিটেশনে কি হবে সেটা পরের কথা। এটা বোদ্ধাদের অনুষ্ঠান একেবারে, কিন্তু মানুষ বলবে যে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 28 তারিখ তুমি শেষ, তুমি আর 29 তারিখ পর্যন্ত যেতে পারবে না, তাই না? তা আমি এই রিস্কের মধ্যে একেবারে শেষ পর্যন্ত নির্বাচনটা কমপ্লিট করতে হবে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটাও। যেমন এই যুক্তিটাও সঠিক না, সেটা হচ্ছে বড়দিনের কারণে 30 ডিসেম্বর, কারণ এর আগে 29 ডিসেম্বর ইলেকশনের ইতিহাস আমাদের রয়েছে। আর সেটা হচ্ছে জানুয়ারিতে নির্বাচন গেলেও যে খুব একটা বড় সমস্যা হবে সেটিও আমি মনে করি না, কারণ 2014 সালে 5ই জানুয়ারি ইলেকশন হয়েছে। সুতরাং আমাদের এর কাছাকাছি যদি 5 দিনের ডিফারেন্স, হ্যাঁ, অতএব এই যে নির্বাচন তো জানুয়ারিতে হওয়ার ইতিহাস আছে, আবার 29 ডিসেম্বর হওয়ারও ইতিহাস আছে। অতএব আমি যেটি মনে করি যে সকল দলের যদি অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য, সবাইকে নিয়ে আসার জন্য, সবাই নেতৃত্বে একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন করার জন্য যদি নির্বাচন আরো 10 দিন পেছাতে হয়, সেই বিষয়টা আমি ভিন্ন মত দেখি না। গেজেট নোটিফিকেশন হওয়ার পর 30 দিনের মধ্যে কিন্তু আর অধিবেশনও ডাকতে হবে। হ্যাঁ, এখন রাষ্ট্রপতিকে অধিবেশনও ডাক, অনেকগুলো বিষয় আছে এখানে। সংবিধানের 3টা-4টা ধারা কিন্তু এখানে একসাথে পড়ে আপনি যখন ব্যাখ্যা করবেন, কিন্তু সবাইকে যদি আপনি নিয়ে একটা মানে ইনক্লুসিভ নির্বাচন করতে চান, একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান, সেই ক্ষেত্রে একটু ছাড় দিলে অসুবিধা কি? কমেন্ট দিয়েছেই, সরকার বলেছে নির্বাচন কমিশন ডেট যদি বাড়িয়ে দেয় আমাদের আপত্তি না। উনি 7 দিন বাড়িয়েছে। এখন কি আপত্তি করি? মানে এখন আপনারা আপত্তি করছেন কেন? এখন আপত্তির বিষয়টা আমি আপনাকে বললাম না, নির্বাচন আপনার হচ্ছে স্থগিত হবে কিছু কিছু কেন্দ্র,
সেটা ইনকমপ্লিট হয়ে যাবে। তারপর 3-4টা তো যাই হোক, আসনই পাস করবে, এগুলো আবার ভোট করতে হবে। গেজেট, আমি যেটা বললাম, না, গেজেট 3-4টায় পাস করলে এটা যে 28 তারিখের মধ্যে শেষ করতে হবে সেটি ক্ষমতা তো নয়। হস্তান্তরের প্রক্রিয়াটা সম্পূর্ণ অনেক করতে অনেক একটা যাই হোক, space রাখা সেটা উচিত। আমরা এরপরও একটা আসন্ন আর নির্বাচন, সুগম, শীঘ্র একটা সবাই ভালো কাজ তাড়াতাড়ি হওয়াই ভালো। আমরা নির্বাচন চাই। আমার মনে হয় যেহেতু 4 দিন আগে পিছে এটা আমরা না ভেবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ Yes, হোক। সেটা। আজকে দুজনে সুন্দর আলোচনা করেছেন। আপনারা দুজনকে আমাদের চট্টগ্রাম সংলাপের পক্ষ থেকে আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছি। আগামী নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেক্ষেত্রে সবাইয়ের ভূমিকা রাখা দরকার। দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে দুইজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন, একজন সাংবাদিক, একজন সংসদ সদস্য। তারা দুইজন দুই প্রান্ত থেকে কথা বলেছেন, চট্টগ্রামের উন্নয়নের কথা বলেছেন, আসন্ন নির্বাচনের কথা বলেছেন এবং রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন জোটের মাধ্যমে ভোটের কথা বলেছেন। তাদের কথা আরো শোনার থাকলেও সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।